আজকে আমরা দেখব যে ফাইল হোম মেনু। গত ক্লাসে আমরা হোম মেনু দেখেছিলাম, ফন্ট ফরম্যাটিং পর্যন্ত আমরা শেষ করছি। আজকে আমরা বাকিটা শেষ করব। আমি কিছু লিখা নিই, ইকুয়াল র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট কি লেফট একটা আর রাইট একটা, জাস্ট এন্টার, তাহলে কিছু লেখা আসবে। তো সেক্ষেত্রে আমরা পেজ দেখছিলাম যে এটাকে কপি করে পেস্ট করলে আরেক জায়গায় কি পেস্ট করা যাবে, কপি করে পেস্ট করা যাবে। কাট কপি, যে এগুলা অফ, আমি যখন সিলেক্ট করি তখন চালু হবে। আমাদের উপর এগুলো মেনু, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিংস, ভিউ, রিভিউ, সবগুলো মেনু লাগে না। কাজের ক্ষেত্রে সবগুলো মেনু লাগে না, সবচেয়ে বেশি কাজ হয় হোম, ইনসার্ট, ফাইল আর লেআউটে কাজ হয়। আর এর থেকে বেশি অ্যাডভান্স যদি আপনি চান অ্যাডভান্স কাজগুলো করতে, রেফারেন্স, মেইলিংসটাও একটু লাগে, রিভিউ, ভিউ, ঠিক আছে, এগুলা ব্যবহার হয়। তো সেক্ষেত্রে আমরা আসি ফন্টের মেনুগুলোর ভিতরে যা আছে তা হলো কি সাবমেনু বা ফরম্যাটিং টুল। এটা আমি গত ক্লাসে বলেছিলাম, সাবমেনু বা ফরম্যাটিং টুল, এগুলো প্রত্যেকটা একটা সাবমেনু বা ফরম্যাটিং টুল। সেক্ষেত্রে আপনারা সাবমেনু বলতে পারেন। আবার দেখেন এই যে মেনুগুলা, সাবমেনুগুলা বা ফরম্যাটিং টুলগুলোকে ওরা ভাগ করে দিচ্ছে, মাইক্রোসফট ওয়ার্ড ভাগ করে দিচ্ছে। দেখেন ক্লিপবোর্ডের আন্ডারে এগুলা, ফন্টের আন্ডারে এগুলা, প্যারাগ্রাফের আন্ডারে এগুলা, স্টাইলের আন্ডারে এগুলা, এডিটিংয়ের আন্ডারে এগুলা। সেক্ষেত্রে আমরা এগুলোকে বলতে পারি যে ক্লিপবোর্ড ফরম্যাটিং, ফন্ট ফরম্যাটিং শেষ আমাদের প্যারাগ্রাফ ফরম্যাটিং। এটাকে আমি কালার করি, বোল্ড করি, ইটালিক করি, আন্ডারলাইন করি, তারপর এটাকে একটা কালার দিই, আবার সিলেক্ট করে কালার বলে দিলাম, তারপর একটা হাইলাইট কালার দিই, হাইলাইট কালার। এটাকে আমরা একবার বোল্ড করলাম, ইটালিক করলাম। তো আমি চাচ্ছি যে এটাকেও বোল্ড ইটালিক করবো, তবে এটাকে তো আমি ধাপে ধাপে করছি, এটাকে ধাপে ধাপে করবো না, এটাকে আমি স্টাইলটা দিয়ে দিব। তো সেক্ষেত্রে এই স্টাইলটাকে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার, দেখেন একটা ব্রাশ আসবে, এই ব্রাশটা আস্তে করে একে ছেড়ে দিব। দেখেন এও বোল্ড, এও ইটালিক। এক্ষেত্রে এটা কালার হোক, কালারটাও পাবে, ফন্ট একটা স্টাইল হোক তাও পাবে, ঠিক আছে, সব পাবে। তো এক্ষেত্রে আসি হাইলাইট কালার, একটা হলো হাইলাইট কালার আর একটা হলো পেজ কালার বা ব্যাকগ্রাউন্ড কালার। এটা আমরা সামনে দেখবো। কালার দুই ধরনের, একটা হাইলাইট আর একটা কি ব্যাকগ্রাউন্ড। তারপর আসি অ্যালাইনমেন্ট, যা এখানে এই যে আমি এটাকে কালার করছি, বোল্ড করছি, ইটালিক করছি, সব কিছু আমি তুলে দিব শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা ছাড়া। সেক্ষেত্রে দেখেন ক্লিয়ার অল ফরম্যাটিং, জাস্ট সিলেক্ট করলাম, আমি ব্যাকে যাই, সিলেক্ট করছি না, এটাকে সিলেক্ট করে ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে ক্লিক করে দেখেন সব স্টাইল উঠে গেছে। তো সেক্ষেত্রে শুধু ব্যাকগ্রাউন্ড হাইলাইট কালারটা যাবে না, আর সব উঠে যাবে। এটা একদম শুরুতে লেখার যে একটা স্টাইল ছিল সেটাতে চলে গেছে। তো আমরা কি জানি কেউ যে নিউ ডকুমেন্টের কিবোর্ড কমান্ড কি? নিউ ডকুমেন্ট কন্ট্রোল এন, সিটিআর না, কন্ট্রোল এন, লেখার ক্ষেত্রে লিখবেন আর কি, কন্ট্রোল এন লেখার পরে আমি যখন একটা নতুন ডকুমেন্ট ওপেন করি, কিছু লেখা আনলাম, এটাকে আমি সিলেক্ট করি ফন্ট সাইজ কত ফন্ট সাইজ 12, কত 12, দেখেন আরো বড় করা যাবে, ফন্ট সাইজ 12, ডিফল্ট 11 থাকে, কিংবা আমি যদি 11 দিই, আমি ছোট বড় করছিলাম তো বেড়ে গেছে 12। তো সেক্ষেত্রে আপনি যদি আমাদের এখানে আসি, এটাকে আমি সিলেক্ট করি, দেখেন তো ফন্ট সাইজ কত, এটা 11। তাহলে কি ক্লিয়ার অল ফরম্যাটিং এই যে টুলটা, এটা কি সকল কিছুকে ক্লিয়ার করছে? শুধু একমাত্র হাইলাইট কালারকে ছাড়া আর সব কিছু কিন্তু ক্লিয়ার করে ফেলছে, একদম আগের অবস্থানে তাকে নিয়ে গেছে। হাইলাইট কালারটা যাবে না, হাইলাইট কালারটা এখান থেকে নো কালার বলে দিয়ে তুলে দিতে হবে, এটা যাবে না। অনেকগুলো আছে, ডোন্ট সেভ, এগুলোকে আমি কেটে দিই আসলে, এই তিনটা রাখি। আসি আমাদের ফন্ট ফরম্যাটিং শেষ। কেস বলছিলাম, তবে এটা কি গ্রামাটিক্যাল, ইংলিশ গ্রামাটিক্যালের কেস না, এটা কম্পিউটার কেস কয় ধরনের? 5 ধরনের। একটা সেন্টেন্স কেস, অর্থাৎ একটা সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হবে আর বাকি সব ছোট হবে, এটাকে বলে সেন্টেন্স কেস। আমি যদি এক্সাম্পল দিয়ে দেখাই আপনাদেরকে, যে এই যে আমার এই লাইনটা,
একদম ফুল স্টপ পর্যন্ত। এটা কি ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় না, বাকি সব ছোট। এটাকে কম্পিউটারের ভাষায় বলে সেন্টেন্স কেস। এখানে আছে দেখেন সেন্টেন্স কেস, তারপর দেখেন লোয়ার কেস সব ছোট ছোট হয়ে গেছে, আপার কেস সব বড় হাতের, সব বড় হাতের। টগল কেস, প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট অক্ষরটা ছোট, বাকি সব বড়। ওরা এটা বানাইছে আসলে, এটা টগল কেস এই কাজ করতেছে। টগল কেস দেখি তো, দেখি দেখি, জি টগল কেস, হ্যাঁ সবগুলা ছোট, সবগুলা ছোট। এখন একটু আপডেট হচ্ছে। টগল কেস আসলে এরকম ছিল, 19-এর ভিতরে অনেক আপডেট আসে দিন দিন। আমি এগুলোকে তুলে দিই, এরকম ছিল আর কি, এরকম ছিল। এটা কেন বড় হয়ে গেছে? ডিফল্ট কি থাকে? সেন্টেন্স কেস। তো আমি যখন এটা এভাবে দিলাম তখন কি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ধরে ফেললো আমি কি চাচ্ছি, সেন্টেন্স কেস চাচ্ছি। শুরুতে সেন্টেন্স কেস দিয়ে হয় অনেক, যাই হোক আবার লিখি অনেক, তারপর ওই যে ফার্স্ট লেটারটা বড় হচ্ছে। আপনি যদি মাঝখানে লিখেন, এখানে লিখেন বা এখানে লিখেন, তাহলে এটা আর কাজ করবে না। অনেক তাও কাজ করতেছে, যেহেতু এটার নাম সেক্ষেত্রে ধরতেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি আমাদের টগল কেস কি প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ছোট হবে, টগল কেস, আর বাকি সব বড় হবে। এটা হলো টগল কেস। তারপর আসি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, একটা লাইনের প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড়, যেটাকে আমরা বলি কি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। মেকের এম, ইউয়ের ইউ, ওয়াই, ডকুমেন্টের ডি, লুকের এল। এতটুকু ক্লিয়ার? এবার আসি আমরা হোমে। ফন্ট ফরম্যাটিং আমাদের শেষ, এবার আসবো প্যারাগ্রাফ ফরম্যাটিং। তার জন্য আমি ওই যে নতুন যে জিনিসটা ক্রিয়েট করছি, বাকিগুলো কিন্তু যায় না। আমি ওয়ার্ডের উপর মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখতে পাই যে বাকিগুলো কি মিনিমাইজ হয়ে গেছে। আমি মিনিমাইজ ম্যাক্সিমাইজ এটা নিয়ে কথা বলছিলাম, জি এই যে দেখেন এটা হলো মিনিমাইজ, এটা কি ম্যাক্সিমাইজ, বা এটাকে আবার অনেক সময় বলা হয় রিস্টোর ডাউন। লিখে রাখবেন রিস্টোর ডাউন, রিস্টোর ডাউন, রিস্টোর ডাউন, ঠিক আছে। রিস্টোর ডাউন বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে এটা কি হয়ে গেছে, মিনিমাইজ হয়ে গেছে, যায় নাই। কিন্তু আমি যদি ক্লোজ করতাম তাহলে ক্লিক করি, বলতো কি আপনি কি সেভ করে বের হবেন নাকি ডোন্ট সেভ করে বের হবেন। জি এবার আসি আমরা প্যারাগ্রাফ ফরম্যাটিং। এখানে কিছু লেখা নেই, লরেম কিছু লিখে নিলাম, এটাকে ধরবো, এটাকে কী করবো, ধরবো। তো আমরা জানি যে অ্যালাইনমেন্ট, এগুলো কি অ্যালাইনমেন্টের কিছু ব্যাপার থাকে। যেমন আমাদের কম্পিউটার অ্যালাইনমেন্ট দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো হরিজন্টাল, একটা হলো ভার্টিক্যাল। হরিজন্টাল কি আর ভার্টিক্যাল কি? হরিজন্টাল হলো আমাদের একটা রেখা বলতে পারেন, কি রেখা। আমি যদি এইভাবে দেখাই, আবার যাই, জি দিলাম, এটা কালার দিই ব্ল্যাক। একটা কি রেখা, এই রেখার মাঝখানে আছে, মাঝখানে একটা দিক আছে যেটাকে আমরা সেন্টার বলি। রাইটে ডান দিককে রাইট আর বাম দিককে লেফট। উপরে নিচে কি কিছু আছে না, এটা হলো হরিজন্টাল অ্যালাইনমেন্ট। হরিজন্টাল অ্যালাইনমেন্ট আপনারা এখন দেখবেন হরিজন্টাল অ্যালাইনমেন্ট, সামনে দেখবেন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কাকে বলে? ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হলো উপর থেকে নিচে, অর্থাৎ টপ মিডল বটম, টপ মিডল বটম। জি এটাকে আমি বাদ দিয়ে দিই, কেটে দিলাম। আসি এবার হোমে, দেখেন এটাকে আমি সিলেক্ট করি। ডিফল্ট কিন্তু কম্পিউটারে আমরা লেখা লিখলে এটা বাম দিক থেকে শুরু হয়, কোন দিক থেকে? বাম দিক থেকে। এটা কোন ধরনের অ্যালাইনমেন্ট একজন বলি তো? লেফট অ্যালাইনমেন্ট বা লেফট, ঠিক আছে, লেফট অ্যালাইনমেন্ট বা লেফট হরিজন্টাল অ্যালাইনমেন্ট, যেটা আমরা এখানে দেখতে পাই লেফট। এটা কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল এল, কন্ট্রোল এল। স্বাভাবিকত আমরা কম্পিউটারে যাই লিখি তা কি বাম দিক থেকে শুরু হয়, এটা ডিফল্ট থাকে। রাইট, এবার আমরা এটা করবো কি রাইট করবো, এই যে দেখেন রাইট, রাইটে আসছে, আসছে না? আবার লেফট করি, লেফটে চলে আসছে। রাইটের কিবোর্ড করবেন কন্ট্রোল আর, কন্ট্রোল আর, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আর দিবেন। লেখার ক্ষেত্রে প্লাস দিয়ে লিখবেন। তারপর আসি মাঝখানে আনবো, কী করবো? এগুলোকে মাঝখানে আনবো। সেন্টার, দেখেন তো সেন্টার হয়েছে কিনা? সেন্টার, যার কিবোর্ড কমেন্ট সবগুলোর সাথে কিন্তু কিবোর্ড কমেন্টগুলো মিল, লেফটের এল, রাইটের আর, এক্ষেত্রে মিল নেই। এক্ষেত্রে হলো কি কন্ট্রোল ই, কন্ট্রোল ই। দেখেন আমি কিবোর্ড কন্ট্রোল এল,
লেফট করলাম কিবোর্ড দিয়ে, তারপর কন্ট্রোল ই মাঝখানে আসলো। এখন এখানে প্রশ্ন হতে পারে, যদিও আপনারা করবেন না, আমি বলি যে কন্ট্রোল ই কেন, কন্ট্রোল সি কেন হলো না? জি, কন্ট্রোল সি হলো না এই জন্য, কপি কন্ট্রোল সি। যদি এক্ষেত্রে আমাদের অ্যালাইনমেন্টটাও কন্ট্রোল সি থাকতো, তাহলে আমাদের কম্পিউটার কি কোনটাকে ধরতো? কি সে কপি করবে না কি সে মাঝখানে আনবে? কম্পিউটার কি কনফ্লিক্ট করতো, কাজে করতো না, কারণ সি দিয়ে তখন কপিও আছে, অ্যালাইনমেন্ট সেন্টারও আছে। তো সেক্ষেত্রে মাইক্রোসফট কি দিছে এটাকে? কন্ট্রোল ই, ই দিছে। লেফট করি। আরেকটা হলো জাস্টিফাই। কি জাস্টিফাই? খুব বেশি যেটা ব্যবহার হয়। জাস্টিফাই কি? এই যে দেখেন আমাদের যে লাইনগুলা, এই লাইনগুলাতে এই লাইনগুলো দেখেন, এই লাইনগুলো কিন্তু এই যে বাম দিকে কিন্তু সিরিয়াল মেনটেন করে বরাবর নেই, আগে পরে হয়ে গেছে। বরাবর কি আছে দেখেন, বাম দিকে বরাবর কিন্তু সমানে বরাবর আছে, ডান দিকে বরাবর নেই। জাস্টিফাইটা হলো উভয় পাশে বরাবর করে মাঝখানে বাড়তি লেখা নিয়ে আসবে। দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে জাস্টিফাই দিই, জাস্টিফাই। দেখেন দুই পাশে এবার সমান কিন্তু বাড়তি লেখা নিচে আসছে। তো সেক্ষেত্রে আমি এটাকে আবার লেফট করি, আবার কি এলোমেলো হয়ে গেছে, জাস্টিফাই কি ভেঙে গেছে। কন্ট্রোল জে, জাস্টিফাই কিবোর্ড কমান্ড, কন্ট্রোল জে, এগুলো লিখে রাখবেন। জি, গেলাম। আমাদের অ্যালাইনমেন্ট শেষ হলো। এবার আসি আমরা আইকন লিস্ট, নিচে নামাই। আমরা যদি মার্কেটে যাই, আমাদের একটা প্ল্যান থাকে না, ফ্যামিলি প্ল্যান, যে আমি অমুক দিন মার্কেট যাবো, মার্কেটে গিয়ে ওই জিনিসটা কিনবো বা বাজার ওইভাবে করবো। তো সেই ক্ষেত্রে আমরা এগুলোকে লিস্টের মাধ্যমে প্রকাশ করি, যেমন 1, তারপর 2, 1, যেমন বুক 2, এভাবে লিস্ট করি না? এই লিস্টটা আপনি এখান থেকে করতে পারবেন। আইকন দেখেন, এগুলো সবগুলো বুলেট আইকন। কি আইকন? বুলেট আইকন। হ্যাঁ, এগুলো সব এই জন্য বলছে বুলেট লাইব্রেরি, বুলেট লাইব্রেরি। যেমন আপনি যদি এটা ইউজ করেন, দেখেন চলে আসছে। সেক্ষেত্রে দেখেন বুক, বুক লিখে এন্টার দিবেন, আবার আসবে। পেন, এন্টার দিবেন, আবার আসবে। পেন্সিল, এটা হলো আইকন লিস্ট। এটা কি আইকন লিস্ট, আইকনের মাধ্যমে। এবার আসি আমরা নাম্বারের মাধ্যমে। দেখেন 1 2 3, তবে এটা কি ডট, 1 2 3 ডট আকারে। আরেকটা আছে ব্র্যাকেট, 1 2 3 এর পাশে কি ব্র্যাকেট। আরেকটা হলো রোমান, ক্যাপিটাল রোমান, ক্যাপিটাল রোমান সংখ্যা বা রোমান নাম্বার। আরেকটা হলো এবিসি, ক্যাপিটাল স্মল, তারপর এখানে স্মল ব্র্যাকেট স্মল ডট, তারপর ছোট স্মল রোমান সংখ্যা, রোমান নাম্বার, তারপর 1 2 3 ডিফল্ট যেটা থাকে। বুক, পেন, পেন্সিল, নোটবুক, নোটবুক, সরি নোটবুক। তো এই গেল আপনাদের লিস্ট। এবার আসি, এখানে কিছু যেমন আমরা স্টোরি লিখি না, স্টোরি, স্টোরিতে শুরুতে একটা হেডিং থাকে। কি থাকে? হেডিং। তারপরে কি থাকে? কিছু বর্ণনা থাকে, টাইটেলটা। তো সেক্ষেত্রে এগুলো ওইভাবে দেখে, যেমন শুরুতে এই যে হেডিং দেখাবে, তার আন্ডারে 1 একটা লেখা, ওইভাবে দেখাবে। এটা আসলে লাগে না আমাদের তেমন। তারপর আসি ইন্ডেন্ট। কি ইন্ডেন্ট? তো সেক্ষেত্রে আমরা যদি যাই, এতদিন আমরা কি করছি, ডানে বামে যদি জায়গা নিই, কীভাবে নিয়েছি? কার্সর। আমরা যেটা দেখি নড়তেছি, এটা কি বলে? কার্সর। আর যেটা আমরা এই যে অ্যারো দেখতেছি, এটা হলো মাউস পয়েন্টার, মাউস পয়েন্টার। তো এই কার্সরকে আমরা যদি এখন লিখি, এখানে কিছু লিখলাম, তো সেক্ষেত্রে এটাকে আমি ডান দিকে কি জায়গা বাড়াবো। তো সেক্ষেত্রে আমরা স্পেস বারে চাপ দিয়ে ধরলে ডান দিকে চলে আসি। তো আমাদের বাম দিকে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা খালি হয়। তো এটা আমরা কি করব? ইন্ডেন্টের মাধ্যমে করব, ইন্ডেন্টের মাধ্যমে করব। এখন আমি এটাকে যদি আমি ধরি, এতটুকুকে ধরলাম, তারপর বলি এটা হলো ডিক্রিস ইন্ডেন্ট, একটা হলো ইনক্রিজ ইন্ডেন্ট, ডিক্রিস ইন্ডেন্ট। ডিক্রিস ইন্ডেন্ট কি? বাম দিকে তো মার্জিনের জন্য জায়গা এমনি নেই, এই জন্য ডিক্রিস জায়গা কমবে না, জায়গা বাড়াতে হবে। এখন আমি এগুলোকে সিলেক্ট করছি, এই জন্য ইনক্রিজ ইন্ডেন্ট বলছি আর ডান দিকে সরতেছি। ওই সিলেক্ট না করে যদি আমি এই লাইনটার উপর ক্লিক করি, তাহলে কি তাও সরবে। কেন সরবে? কারণ আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের শুরুতে এটা কি সেন্টেন্স কেস, সেন্টেন্স কেস, যে অনবরত বা অনর্গল এখানে টেক্সট লেখা হয়েছে, টেক্সট লেখা শেষ হয়েছে কোথায়? এখানে। তারপর একটা এন্টার দেওয়া হয়েছে, এন্টার দিয়ে পরবর্তী লাইনে আবার লেখা শুরু হয়েছে। তো সেক্ষেত্রে ব্রাউজার আমাদের সফটওয়্যার এটা ধরলো যে এটা একটা প্যারা, এটা একটা কি প্যারাগ্রাফ। তার পরবর্তীতে এখানে যেহেতু আর কিছু লেখা হয় নাই, পরবর্তী লাইন থেকে আরেকটু লেখা শুরু হয়েছে, যেটা আবার কি অনবরত
চলতেছে, এক জায়গায় গিয়ে থামছে, তারপর পরবর্তী লাইনে আবার লেখা শুরু হয়েছে। তো এগুলো এক একটাকে কী ধরছে? প্যারাগ্রাফ, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে যদি কার্সর রাখি, জি, তো এখন আমরা কার্সর রাখলাম এখানে ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট জায়গা নিচ্ছে, কিন্তু এই হলো ইনডেন্ট। এটা কোনো শর্টকাট কিবোর্ড কমান্ড আপাতত নেই, ভবিষ্যতে থাকতে পারে। জি, তারপর আসি আমরা এখানে লাইন হাইট, কি লাইন হাইট বা লাইন স্পেসিং। দেখেন লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, কিছু প্যারাগ্রাফ নিলাম, এটাকে আমি সিলেক্ট করি এখানে যাই 1.5, দেখেন তো মাঝখানে জায়গা বাড়তেছে কিনা, লাইন হাইট বাড়তেছে বা লাইন স্পেসিং বাড়তেছে। দেখেন সর্বোচ্চ কত? 3 এর পর যদি আপনি দিতে চান তাহলে লাইন স্পেসিং অপশানে এসে এখানে বই দিতে হবে, এখানে বই দিতে হবে, তারপর জাস্ট ওকে করবেন। দেখেন বেড়ে গেছে। আবার আপনি কী করতে পারবেন, এখানে এসে দেখেন প্রিভিউ দেখতে পারবেন কিন্তু কমছে কিনা বাড়ছে। যেমন এখানে 2 দেন, 2 দিয়ে তারপর যখন আমি কি কিছু সিলেক্ট করছি, সিলেক্ট করিনি, এটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে এসে লাইন স্পেসিং সর্বোচ্চ মনে হয় 6 ভ্যালু, ওকে করি, যে বেড়ে গেছে। 6-এর বেশি হয়তো বা নেওয়া যাবে না, ঠিক আছে। সর্বোচ্চ ভ্যালু 6 সেন্টিমিটার আর কি, বা 6 ইঞ্চি করে। তারপর এখানে আসি আমরা লাইন অ্যান্ড কি প্যারাগ্রাফ স্পেসিং শেষ। তারপর আসি এখানে শেডিং, কি শেডিংটা অনেকটা হাইলাইট কালারের মধ্যে কাজ করে। যেমন আমার এটা একটা প্যারাগ্রাফ, আমি এটাকে শেডিং করে দিই, হাইলাইট কালারের মতো কাজ করবে। এটা আমার অনেকটা ব্যাকগ্রাউন্ড কালারের মতো, যদিও ব্যাকগ্রাউন্ড কালার ভিন্ন। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে কালার দিল, এটা হলো আমাদের শেডিংয়ে যদি যাই মোর কালারে ক্লিক করবেন। আর স্ট্যান্ডার্ড কাস্টমে কিছু কালার আছে, এগুলো দিতে পারেন। দেখেন প্রিভিউ, কালারগুলোর প্রিভিউ দেখাচ্ছে, এগুলো চাইলে দিতে পারেন। রেড, জি, স্ট্যান্ডার্ডে আসবেন, দেখেন এখানে হাজার কালার আছে, এখান থেকে চুজ করতে পারেন। যেমন এটা ওকে করি, পেয়ে গেছি। শেডিং থেকে কালার দিবেন। তারপর আসি বর্ডার, এই বর্ডারটা কিসের জন্য? ভিতরে লেখাগুলোর জন্য বর্ডার। আমরা পেজ বর্ডারও দেখব, সেটা আলাদা। ক্লিক করি, দেখেন বটম বর্ডার, নিচে একটা বর্ডার পাইছে, টপ পাইছে না, লেফট রাইট অল বর্ডার, চতুর্দিকে বর্ডার পাইছে। দেখেন তারপর যদি আমরা এখানে আসি নো বর্ডার, কোনো বর্ডার আর থাকলো না। তারপর আমরা যদি এখানে আসি আউটসাইড, মানে বাইরে পাবে, ইনসাইড ভিতরে পাবে। ভিতরে বলতে এগুলো ওই আউটলাইন আকারে দেখাচ্ছে। আউটলাইন কি আমরা বুঝেই জানি, আউটলাইন তো আমরা পাওয়ার কথা বা পেয়ে আসছি না, এখানে ছিল না, বা এটাতে জি জানার কথা। যেমন আমি যদি এখানে কিছু লিখি, সেখানের পর যদি না বলতে পারেন তাহলে কীভাবে হবে বলেন? পাওয়ার পয়েন্টই যদি আমি লিখি, ক্রিয়েশন, সেক্ষেত্রে আমি যদি এখানে যাই আউটলাইনে একটা কালার দিই, সিলেক্ট করিনি, কাজ করবে কীভাবে? কালার দিলাম ইয়েলো, না কালার দিলাম রেড, আর আউটলাইন দিব ইয়েলো। এটাকে বড় করি, দেখেন কালার কিন্তু রেড, চতুর্পাশে কি ইয়েলো হয়ে গেছে না? এটা হলো আউটলাইন, এটা আউটলাইন। জি, তো সেক্ষেত্রে বর্ডারটাও আমরা এভাবে দেখছি। ইনসাইড মানে হলো এই যে দেখেন আমরা যখন অল বর্ডার দিই তখন স্বাভাবিকত সে বুঝে নেয় যে এখানে লেখাটা শুরু হয়েছে, তারপর কিন্তু স্পেসটা অনেক বেশি, তারপর পরবর্তী লেখাটা পরবর্তী লাইন। তো সেক্ষেত্রে কিন্তু অনেক ক্রিয়েশন, এটাকেও আমাদের সফটওয়্যার একটা প্যারাগ্রাফ ধরে নিচ্ছে, এই প্যারাগ্রাফটার চতুর্দিকে বর্ডার বানাবে। এবার অল বর্ডার, এটাকে কি করছে? প্যারাগ্রাফ ধরে নিচ্ছে, এটা চতুর্দিকে বর্ডার দিয়ে দিছে। এবার আসি, এই অপশানগুলো আসলে আপনি সামনেও পাবেন, সামনেও দেখাবো, কারণ ভিউ গ্রিড লাইন এগুলো আমি সামনে দেখাবো। বর্ডার অ্যান্ড শেডিং, এটাও আপনি সামনে পাবেন। শেডিং, বর্ডার অ্যান্ড শেডিং আমরা দেখছি না, ক্লিক করে দেখেন এখান থেকে পেজ বর্ডার আছে, পেজ বর্ডার সামনে দেখাবো। বর্ডার শ্যাডো দিতে পারবেন, শ্যাডো ক্লিক করেন, এখান থেকে চুজ করেন, ক্লিক, যেমন এই টাইপের, ঠিক আছে। তারপর কালার দিতে পারবেন রেড, প্রিভিউ দেখাচ্ছে,
উইথ কতটুকু মোটা হবে 6। ওকে, দেখছেন শ্যাডোটা পেয়ে গেছি। এভাবে আপনারা কাজ করতে পারেন। তারপর যদি আমি একটু আসি, এটাকে কেটে দিই আমি, গেল ড্র টেবিল, সেটাও আমি সামনে দেখাবো। ভিউ গ্রিড লাইন এটাও সামনে দেখাবো, যেহেতু সামনে আছে। বাড়তি জিনিস দিয়ে প্যারা দিব না। মাইক্রোসফট ওয়ার্ডে একটা অপশান একাধিক জায়গায় একাধিকবার থাকতে পারে। কেন? কারণ আমার একটা দিক যদি কাজ না করে, কম্পিউটারে কোনো প্রবলেম থাকার কারণে, তাহলে আমার অন্য দিক দিয়ে কাজ সারতে হবে, সেজন্য। ঠিক আছে, আপনাদের কোড যখন শেষের দিকে যাবে তখন আমি দেখা দিব যে মাউস দিয়ে কীভাবে কিবোর্ডে কাজ করতে পারবেন। তখন মাউস দিয়ে টাইপ করবেন, আবার মাউস ছাড়া কীভাবে কিবোর্ড দিয়ে মাউস চালাতে পারবেন, ক্লিক ক্লিক সব কিবোর্ড দিয়ে করবেন, সেটাও দেখাবো। সেটা অ্যাডভান্স, কারণ আমার কাছে যখন মাউস থাকবে না, আমি কিবোর্ড দিয়ে কীভাবে কাজ করবো। কারণ একটা জব সেক্টরে আপনাকে বিভিন্নভাবে যাচাই করবে তারা। আর কিবোর্ড আমাদের এগুলো ভালো কিবোর্ড, জব সেক্টরে কিন্তু ভালো কিবোর্ড দিবে না, ওখানে দিবে নষ্ট কিছু নর্মাল কিবোর্ড দিবে। ওগুলো দিয়ে আপনাকে আপনার নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। এটা গেল 80। তো আমাদের কি এখানে আর একটা বাকি আছে, এটা কি, এটা খুব মারাত্মক একটা জিনিস, খুব মারাত্মক। এটা দেওয়ার পর প্রতিটা প্যারাগ্রাফের শুরুতে এবং শেষে এই চিহ্নটা বসে যাবে, তারপরে আপনি আর কিছু লিখতে পারবেন না। ক্লিক করি, দেখেন না, দেখেন শুরুতে শেষে বসে গেছে না, শুরুতে শেষে বসে গেছে, সবার শুরুতে একটা শেষে একটা। এর বাইরে আমি যদি দেখেন ডাবল ক্লিক করি, আমার কি বলে তুমি ভিতরে লিখো, এর বাইরে লিখবে না বা লিখতে দিবে না তারা, এটার ভিতরে লিখতে হবে। তো এটাকে আপনি এভাবে কাটতেও পারবেন না, সিলেক্ট করে কাটতেও পারবেন না, এটা এখান থেকে তুলে দিতে হবে। এটা লাগেও না তারা, এরকম আসলে কিছু হয় না। লিখলাম, এটাকে আমি হেডিং বানাবো। আমরা দেখি যে পত্রপত্রিকায় কিছু হেডিং থাকে, হেডিং শিরোনাম, তো শিরোনামগুলো বড় থাকে। তো সেক্ষেত্রে দেখেন এখানে হেডিং ছোট, আরও ছোট, ওরা ওদের মতো করে দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের এই যে ফন্ট সাইজগুলো সাইজ কমাতে হবে, এগুলোকে হেডিং হিসেবে দেখাতে চাইতে। তো সেক্ষেত্রে আমরা এগুলো আসলে ব্যবহার করি না, আমরা নিজেদের মতো করে তৈরি করি। দেখেন আরও আছে টাইটেল, আমরা ইটালিক করছি না, ইটালিক এই যে এখানে আছে ইমপ্যাসেজ, দেখেন ইটালিক হয়ে গেছে, ইটালিকটা অটো চালু হয়ে গেছে। তো এগুলো ইউজ করতে পারেন, কিংবা নিজে বানাতে পারেন। নিজে বানাতে হলে কী করতে হবে, এটাকে সিলেক্ট করবো, বোল্ড করবো আর সাইজটা বাড়াই দিব, তাহলে এটা একটা হেডিং। জি, আসি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আমি এটা পুরোটা কি আমাদের ওয়ার্ড ডকুমেন্ট, পুরোটা ওয়ার্ড ডকুমেন্ট। তো এই ডকুমেন্টের ভিতরে আমি একটা ভুল ওয়ার্ড লিখব, যেমন লিখলাম, বা যদি লিখি টেলস, ভুল লিখতে চাচ্ছিলাম এটা টেল, আর লিখছি কি ভুল একটা ওয়ার্ড, এটাকে আমি কপি করে বিভিন্ন জায়গায় দিই। যেমন এখানে তারপর আবার দিই এখানে, তারপর এটার উপরে দিই, এখানে পেস্ট করলাম। তো এখন ভুলগুলোকে আমার ঠিক করতে হবে। তো এখন এখানে পেজ কয়টা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, পেজ একটা, ওয়ার্ড 100টা এই ডকুমেন্টটি। এরকম আমাদের পেজ আরও থাকতে পারে না, আরও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমার এখানে যদি সাপোজ আমার এখানে 30টা পেজ, তো 30টা পেজে আমার এই বানানটা ভুল, তো আমি প্রত্যেক পেজে গিয়ে বানানটা ঠিক করতে করতে তো একদম রাত হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা একবারে সবগুলো ঠিক করবো। সেটা কীভাবে করবো, কয়েক সেকেন্ডের ভিতরে। সেটার জন্য আমাদের ফাইন্ড, এই যে এখানে এটা ক্লিক করেন, একটা কি নেভিগেশন আসবে, নেভিগেশন বার আসবে, ঠিক আছে না, নেভিগেশন অপশান চালু হবে, এটাও করতে পারেন। কিংবা কিবোর্ড থেকে Ctrl+F, সেম ওয়ে কিবোর্ডের মাধ্যমেও করতে পারেন, মাউস ক্লিকের মাধ্যমেও করতে পারেন। এখানে আপনার জিনিসটাকে সার্চ করবেন, হুবহু ওই বানানটা লিখবেন, ভুলটা কোনটা দেখেন তো ধরছে কি না, মার্ক করছে না এটাকে হলুদ কালার দিয়ে, প্রত্যেকটাকে মার্ক করছে, দেখেন প্রত্যেকটাকে। তারপর যদি আপনি এখানে আসেন, ক্লিক করেন, হয় এখানে ক্লিক করবেন আর নাহলে এখানে ক্লিক করবেন, রিপ্লেস, একই কাজ। আপনি এখান থেকে চাইলেও করতে পারেন, রিপ্লেসে এখান থেকে করলেও করতে পারেন। রিপ্লেসে ক্লিক করেন, দেখেন আমাদের একটা পপ আপ বক্স চলে আসছে, এগুলোকে পপ আপ বলি। রিপ্লেস উইথ, ভুলটা এটা রিপ্লেস করব সঠিকটা দিয়ে, ঠিক করবো। তা আপনি যদি রিপ্লেস দেন একটা বানান ঠিক হবে, আর যদি রিপ্লেস অল দেন
ওই যে বানানটা যতগুলা পেজে যতবার ভুল আছে সবগুলা 1 সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যাবে, রিপ্লেস হবে। ওকে, উই মেড 4 রিপ্লেসমেন্ট, 4টা বানান আমরা ঠিক করছি। দেখেন আর ভুল নেই, টেল টেল, আর কোনো ভুল নেই। ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা কাজ করতেছেন, অপশানগুলো টুলগুলো করতে করতে মেমোরিতে লোড করে ফেলবেন, কারণ এগুলো সামনের সফটওয়্যারে লাগবে। কিছু টুল সামনের সফটওয়্যারগুলোতেও একই, তো সেক্ষেত্রে আপনাদের আগাতে সুবিধা হবে। সিলেক্ট অল, যেটা আমরা কি করি, সিলেক্ট অলের কিবোর্ড কমান্ড কি একজন বলেন? সিলেক্ট অলের কিবোর্ড কমান্ড কন্ট্রোল এ। তো সেক্ষেত্রে সিলেক্টে আমি ক্লিক করি, সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্টের সামনে দেখাবো, সিলেকশন প্যান, হাইড অল, এটাও সামনে দেখাবো। এটা এখানে কাজ করবে না, আমরা কয়েকটা জিনিস নিয়ে আসতে হবে, ঠিক আছে, ওই ক্ষেত্রে কাজ করবে, এটা টেক্সটের ক্ষেত্রে কাজ করে না। তো আসে আমাদের কি হোম মেনু শেষ।